সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। শুভ সকাল স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা স্যার, আমরা জানি যে কৃষি বাংলাদেশের প্রাণ এবং কৃষি দেশের চালিকা শক্তি। আপনি সেই কৃষি নিয়ে কাজ করছেন এবং কৃষির সাথে আছেন। সো জানতে চাই, কৃষি নিয়ে পড়াশোনা কোথা থেকে করেছেন এবং কৃষির প্রতি যে ভালোবাসা, এটা কবে থেকে এসেছে? আমি তো আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে আমি লেখাপড়া করেছি। সেখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সাবজেক্ট রয়েছে। আমি কৃষি প্রকৌশলী থেকে লেখাপড়া করেছি। এটা হচ্ছে আমার লেখাপড়া। আর কৃষিতে শুধু লেখাপড়ার কারণে না, ছোটোবেলা থেকেই বাংলাদেশের তো আবহমান কাল ধরেই বাংলাদেশের মানুষ কৃষি নির্ভর। কৃষিতেই আমাদের ডানে বায়ে যা কিছু দেখবেন সব কৃষি। বাড়ির সামনে পুকুর, এই পাশে ও পাশে গাছপালা, সব মিলেই কৃষি প্রতি ভালোবাসা ছোটোবেলা থেকেই। আর তারপরে স্পেশালি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে, কৃষি বিষয়ে পড়ার কারণে তো কৃষির প্রতি ভালোবাসা তো আরেকটু বেড়েছে, মাত্রা বৃদ্ধি পেয়েছে কৃষিতে লেখাপড়ার কারণে, কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার কারণে। আচ্ছা, 18 কোটি মানুষের কিন্তু ভরসায় কৃষি। তো সেই জায়গা থেকে আসলে এখন বর্তমানে কৃষি কোন দিকে যাচ্ছে বা বর্তমান অবস্থাটা আসলে কি? কৃষিতে বর্তমান অবস্থা বলতে গেলে আসলে একটা অ্যালার্মিং বলতে পারেন। কারণ আমাদের কৃষি যে জমির পরিমাণ, এটা তো দিন দিন কমে যাচ্ছে। আমরা যদি একটা পরিসংখ্যান চিন্তা করি, আমাদের বর্তমান যে আর কি, বর্তমান না, 1972 সালে স্বাধীনতার পর কৃষি জমির পরিমাণ বা কাল্টিভেটেড ল্যান্ড যেটা, এটার পরিমাণ ছিল 1,12,00,000 হেক্টর ছিল কাছাকাছি আর কি। এখন সেটা কমে 88 লক্ষ এসেছে বিভিন্ন কারণে। তা এমনি আমাদের জমির পরিমাণ বা কাল্টিভেটেড ল্যান্ড কমে যাচ্ছে, বিভিন্নভাবে কৃষি জমি দূষিত হচ্ছে শিল্পকরণের মাধ্যমে, বিভিন্ন কারণে কৃষি অবস্থা অ্যালার্মিং পজিশন আছে। যদিও বা আমাদের কৃষি বিজ্ঞানীরা, কৃষি সম্প্রসারণ কর্মীরা তাদের কাজ করার মধ্য দিয়ে এই কম জমিতেই তারা বেশি ফসল ফলিয়ে আমাদের খাদ্যের চাহিদা মেটাচ্ছে। কিন্তু সার্বিকভাবেই হচ্ছে কৃষি বাংলাদেশে অ্যালার্মিং পজিশন রয়েছে। যদি এইভাবে চলতে থাকে, একসময় কৃষি জমি তো ফুরিয়ে যাবে। সেক্ষেত্রে কৃষি জমির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি এবং এই দিকেই আমরা যতই ফলন বাড়াই, একটা পর্যায়ে ফলন আর তার চেয়ে বেশি বাড়ানো সম্ভব নয়। আমরা 2 গুণ 3 গুণ 4 গুণ বৃদ্ধি করেছি, এতে 100 গুণ বাড়ানো সম্ভব নয়। আধুনিক কোনো কৃষি আপনাকে বর্তমান কৃষি ব্যবস্থা থেকে 100 গুণ বৃদ্ধি করতে পারবে না। সেক্ষেত্রে এদিকে একটি অ্যালার্মিং রয়েছে আর কি আমাদের জন্য। আচ্ছা, আপনার যে দল জাতীয়তাবাদী কৃষক দল, সেখান থেকে আসলে কৃষির আধুনিকায়নের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে, সে ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, কৃষি আধুনিকায়ন মানে আমরা ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে, বিশেষ করে কৃষক দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষির জন্য কী কী করবে আমরা বেশ কিছু প্রস্তাব রেখেছি আর কি। আমরা যদি বিএনপি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে যদি ক্ষমতা আসতে পারে, তো অবশ্যই বেশ কিছু যুগান্তকারী কর্মসূচি নেওয়া হবে। ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন। তার পক্ষ থেকে আমরা সারা দেশে প্রত্যেকটি ইউনিয়নে, প্রায় 4000 ইউনিয়নে আমরা কৃষক সমাবেশ করেছি। সেই সমাবেশের মধ্য দিয়ে আমরা সারা দেশের কৃষককে আমরা অবহিত করতে পেরেছি অধিকাংশ ক্ষেত্রেই। সেটি হচ্ছে কয়েকটি পয়েন্ট, সবগুলো তো বলা সম্ভব না। আমাদের একটা ব্যাপক পরিকল্পনা রয়েছে আমরা কৃষিকে নিয়ে। কয়েকটি বিশেষ পরিকল্পনা হচ্ছে, আমরা কৃষি বিমা চালু করব। ধরেন একজন কৃষক, আপনারা জানেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরার কারণে অনেক সময় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। গরিব কৃষকরা দেখা যায় সারা বছর চলতেই পারে না। যদি একবার যে একটা ফসল নষ্ট হয়ে যায়, তারা সেক্ষেত্রে কৃষি বিমা থাকলে তারা সেই বিমার আন্ডারে, মনে করেন একটা কৃষক তার 1 লক্ষ টাকা তার কৃষি পণ্য নষ্ট হয়ে গেল, এর চেয়ে এই পরিমাণ টাকা বিমা থেকে পেয়ে যাবে, তাদেরকে একটা সুরক্ষার মধ্যে পাবে। আর প্রতিটা ইউনিয়নে আমাদের বাংলাদেশে কৃষির কিন্তু একটা বাজার ব্যবস্থাপনা, যেটা এটি খুবই ডিফিকাল্ট। একটা ধরেন রংপুর দিনাজপুর থেকে যে কৃষি পণ্যটি ঢাকাতে আসে, এতে একটা ভোক্তা পর্যায়ে, একদম খুচরা পর্যায়ে কিন্তু 4-5 গুণ বৃদ্ধি পায়। সেই জন্য কৃষকরা কম দামে পণ্য পাচ্ছে একদিকে, কম তাদের পণ্য বিক্রি করছে, অথচ আমরা যারা ভোক্তা ঢাকায় সহ বাংলাদেশ সব জায়গায়, সেখানে আমরা সমস্যায় পড়ছি। সেই জন্য আমরা প্রতিটি ইউনিয়নে আমরা এই বিএনপি ক্ষমতায় গেলে আমরা ক্রয় কেন্দ্র চালু করব। সেখানে সরকারি পক্ষ থেকে কৃষকরা সেখানে বেশি দামে তারা পণ্য বিক্রি করতে পারবে এবং এই পণ্য আমরা একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে আমরা
বাংলাদেশের অন্য অন্য জায়গায় যেখানে যে ফসল হয় না সে ফসল সরবরাহ করে ঢাকা শহর সহ আমরা সেখানে আমরা সরবরাহ করতে পারবো। সেক্ষেত্রে একটি বিষয় আরও অনেকগুলো পরিকল্পনা, যেমন স্মার্ট ফার্মার্স কার্ড এটা বিএনপি সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপ মনে হচ্ছে। প্রতিটি কৃষককে, একেবারে প্রান্তিক কৃষক থেকে শুরু করে বড় কৃষক পর্যন্ত সবার ফার্মার্স কার্ড থাকবে। এই কার্ডে আপনি সমস্ত কৃষির সুযোগ সুবিধা, বর্তমান যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু ভর্তুকি দেওয়া হয়, সার বীজ দেওয়া হয়, এটা অনেক সময় ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে হয় না দুর্নীতির কারণে, আমলাতন্ত্রের কারণে। এমন দেখা যায় যে 800 টাকার একটি কৃষি প্রণোদনা পেতে গেলে তাকে কৃষি সদরে গিয়ে, গ্রাম থেকে উপজেলা সদরে গিয়ে তাকে 500 টাকা খরচ হয়ে যায়, সুতরাং তার বেশি লাভ হয় না। সেক্ষেত্রে আমরা চিন্তা করছি কৃষি ভর্তুকি কয়েকগুণ বৃদ্ধি করবে বিএনপি, পাশাপাশি ফার্মার্স কার্ডের মাধ্যমে তাদের কৃষি ঋণ বিতরণ করা হবে। একজন কৃষকের টোটাল ডাটাবেস থাকবে সেখানে, একজন কৃষক কোন কৃষকের কত পরিমাণ জমি রয়েছে, কি জমি রয়েছে, সে কি ধান চাষ করে না গম চাষ করে না ভুট্টা চাষ করে না সরিষা চাষ করে, পেঁয়াজ চাষ, প্রতিটা উল্লেখ করা থাকবে। একেবারে আধুনিক ডাটাবেস তার মধ্যে থাকবে। ব্যাংকে গেলেই সে কত টাকা লোন পেতে পারে এই জমিতে উপর তার ই হবে। তার মধ্যে ফার্মার্স কার্ড চালু করতে একটু হয়তো ক্ষমতা আসার পরপরই হয়তো রাতারাতি সম্ভব হবে না, কিন্তু আমরা মনে করি ফার্মার্স কার্ড চালু করার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা একটা মারাত্মক একটা সিস্টেমেটিক হবে এবং বাংলাদেশের কৃষির উন্নয়ন হবে, কৃষকরা লাভবান হবে। এখন যেটা সম্ভব হচ্ছে না, এই আমাদের ভর্তুকির নামে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু নষ্ট হচ্ছে। আমলাতন্ত্র, পাশে স্থানীয় যে ফুরিয়া রয়েছে, স্থানীয় যারা ব্রোকার রয়েছে, তারা এটা কি করছে না। আমার মনে হয় যে ফার্মার্স কার্ডের মধ্য দিয়ে কৃষির উন্নয়ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সার্বিকভাবে কৃষির উন্নয়ন হবে, দেশের অর্থনীতি উন্নয়ন হবে। এমনি বর্তমান যে কৃষির অবস্থা, তা আপনি ধরতে পারেন যে 11 থেকে 12% জিডিপিতে কৃষির অবদান আছে, জিডিপিকে তা হেল্প করছে। আগামীতে যে এইভাবে চালু হয়, এটাতে 15-20% হয়ে যাবে। 20% জিডিপিকে কৃষি হেল্প করতে পারবে। একদিকে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে কৃষি, পাশাপাশি কৃষকেরই হবে। আর বাংলাদেশে যেহেতু প্রত্যক্ষ পরোক্ষভাবে, আপনি ধরেন এখন কৃষি আগে একসময় 80% মানুষ কৃষির নির্ভরশীল ছিল বা প্রত্যক্ষ পরোক্ষ, এখন কিন্তু এটা কমে গেছে। একটা শিল্পায়ন হয়েছে, অন্য অন্য তথ্য প্রযুক্তি হয়েছে, এখন আধুনিক কৃষি যন্ত্রপাতির কারণে আগে হাল চাষ ছিল, লাঙল চাষ ছিল, সে কমে গেছে। কিন্তু এখনও দেশের 50-60% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। সুতরাং এই সেক্টরটি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি যে করেছে, প্ল্যান করেছে কৃষকদের জন্য বা কৃষক বা বাংলাদেশের কৃষির জন্য, এটা একটা মার্ভেলাস, একটা যুগান্তকারী পদক্ষেপ। আমরা মনে করি এটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আর 12 মাস এখন যেরকম কৃষকরা এক এক সিজনে বৃষ্টি নামলে চিন্তায় পড়ে যায়, খরা হলে চিন্তায় পড়ে যায়, সেগুলো হবে না। এটা দলের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে সুরক্ষা যাবে। আমরা আশা করছি যদি বাংলাদেশে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে, অবশ্যই 12 মাস কৃষকের মুখে হাসি থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এই ক্ষেত্রে পাবনার 3 আসনে কি পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, আমি যে এলাকাটা হচ্ছে একেবারেই কৃষি প্রধান এলাকা। একদিকে আমাদের চলন মিল রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় মিলের একটি বড় অংশ আমাদের অঞ্চলে। সেখানে চলন মিলকে নিয়ে আমরা মাল্টিপল যদি প্ল্যান করি যে বর্ষার সময় মাছ চাষ করা হবে, তারপরে শুকনার মৌসুমে সেখানে কৃষি চাষ করা হবে, তারপরে সেখানে হাঁস মুরগি চাষ করার, পোলট্রি চাষ করার একটা রয়েছে। একটা সার্বিক পরিকল্পনা করার জন্য আমি ইতিমধ্যে চিন্তাভাবনা করছি। আমার মনে করি দল ক্ষমতা আসলে চলন বিলকে একটা আমাদের ইকোনমিতে একটা যারা সাপোর্ট দিতে পারে আমাকে, সেই জন্য। পাশাপাশি আমার যে এলাকাটি যে মূল যে ক্রপ সাইন্স বা কৃষি যেটা, সেটা হচ্ছে আমাদের পোলট্রিতে খুব বেশি, মানে বাংলাদেশের যে পোলট্রি যে এটা বিরাট একটা অংশ, এখানে সাপোর্ট হয়। বাংলাদেশের অধিকাংশ বড় বড় যেগুলো বলে মিল ফিডার থেকে শুরু করে অন্য সমস্ত বড় বড় দুধের যে প্রকল্পগুলো সেখানে আমি মনে করি যে প্রায় এখানে যে দুধ উৎপন্ন হয়, সেটা বাংলাদেশের টোটাল দুধের বড় একটা চাহিদা কিন্তু এলাকাতে পূরণ করা হয়। এবং এখানে প্রায় আপনি বলেন 1 লক্ষ খামারি, ছোট বড় খামারি রয়েছে, যারা এগুলো সমবায় সমিতির মাধ্যমে এইসব বিভিন্ন দুধ কোম্পানিগুলোকে তারা দুধ দিয়ে থাকে। তারপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার এলাকাতে 1 লক্ষ খামারি তারা এই খামারের সাথে জড়িত। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যদি সেখানে আমাদের সরকার থেকে সাপোর্ট দেওয়া হয়, ভালো জাতের গাভী ডিস্ট্রিবিউশন করা, তাদের সুরক্ষা দেওয়া, তাদের আপনার চিকিৎসা নিশ্চিত করা, অন্য বিষয় সার্বিকভাবে আমরা মনে করি যে যদি আমরা একটা পোলট্রি হাব করতে পারি,
সেখানে সব কিছু থাকবে। সেখানে শুধু দুধ উৎপন্ন হবে না, দুধের সাথে দুধের ঘি উৎপন্ন হবে, বাটার উৎপন্ন হবে, অন্যান্য দুগ্ধ সামগ্রী যেগুলো মিষ্টি তো শুরু করে সেখানে একটা মহা পরিকল্পনা পূরণ করা সম্ভব, যেহেতু বাংলাদেশ সবচেয়ে বেশি দুধ উৎপন্ন হয় আমার এই পাবনা তীরে, চাঁদপুর ভ্রমণ পরিচিত অঞ্চল হয়, পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কয়েকটা অঞ্চল হয়, সবচেয়ে বেশি হয় আমাদের অঞ্চলেই। তা মনে করি যে এখানে কৃষির যে বিষয়টা, এই পোল্ট্রি ডেয়ারি তো কৃষির একটা অংশ, তাহলে একদিকে চলন বিল আমাদেরকে সাপোর্ট করবে, সেখানে আমরা মৎস্য চাষ করতে পারবো, আমরা শুকনা মৌসুমে কৃষি চাষ করতে পারবো, পোলট্রি করতে পারবো, বেশ হাঁস চাষ করতে পারবো, বিভিন্নভাবে এটা সম্ভব। পাশাপাশি এমনিতে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি দুধ সরবরাহ করে কিন্তু আমাদের এই অঞ্চলটি থেকে, এই চাঁদপুর ভ্রমণ পরিচিত অঞ্চল থেকে। সেখানে যদি একটা মহা পরিকল্পনা না হয়, তাহলে এই দুটি বিষয় মিলে আমাদের এলাকার মানুষ তো কৃষির তো উন্নয়ন হবেই, এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে, এবং আমার মনে হয় বাংলাদেশও বড় একটা সাপোর্ট, এই আমিষের যে চাহিদা বলেন, আবার শুধু দুধ না, দুধের সাথে সাথে তো গরু উৎপাদন করলে কেউ এটাও করে, বড় একটা আমিষের চাহিদা এখান থেকে পূরণ করা সম্ভব। দুধ তো সরবরাহ করছেই, আরও এটা আধুনিক পদ্ধতির মাধ্যমে এটা আমরা বৃদ্ধি করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য যে 31 দফা বাস্তবায়ন করেছে, সেটার রূপরেখা সম্পর্কে একটু জানতে চাই। 31 দফা তো আসলে একটা পরিকল্পনা, মহাকল্পনা, বিএনপি আগামী থেকে কী করবে, তাই এর মধ্যে 17 দফায় আমাদের কৃষি কথা বলা হয়েছে, শর্টে বলা হয়েছে। সেখানে 31 দফার মধ্যে, ওই দফার মধ্য দিয়ে আমরা কৃষিকে যে আমাদের নির্বাচনী বলেন, প্রতিশ্রুতি বলেন, এখনও হয়তো নির্বাচন শুরু হয়নি, আমরা মানে এটা কিন্তু শুধুমাত্র কৃষির বিষয়, কিন্তু বিএনপি বরাবরই শুধু মানে এখানে 31 দফা না, আমি একটু যদি ব্যাকগ্রাউন্ড বলি আর কি, একটু সময় দেন আমাকে। দেখেন, আপনি যখন আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমান যখন ক্ষমতা আসলেন, তখন কিন্তু 1975 সালে 74 সালে দুর্ভিক্ষ হলো, লক্ষ লক্ষ মানুষ এখানে মারা গেলেন, তখন অনেক ফুড ক্রাইসিস এখানে। তা আমাদের নেতা জিয়া রহমান ক্ষমতা আসার পরেই মাত্র 2 বছরের মধ্যে কিন্তু একটা দুর্ভিক্ষীভূত বাংলাদেশ, সেটা থেকে কিন্তু বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করলেন। আরও 2 বছরের মাথায় তিনি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে প্রথম খাদ্য রপ্তানি দেশ করলেন। মাত্র 3-4 বছরের মাথায় দুর্ভিক্ষীর বাংলাদেশ, যেখানে বাংলাদেশের মানুষ খেতে পারতো না, দুর্ভিক্ষে মানুষ মারা যেত, মানুষ কচু খেয়ে বাঁচত, এই পরিস্থিতি থেকে আমাদের প্রথমে খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, পরবর্তীতে আবার খাদ্য রপ্তানিকা দেশ পরিণত করলেন। এটা বরাবরই জিয়া রহমান থেকে শুরু করে তারপরে বেগম খালেদা জিয়া, এরা কিন্তু যখন রাষ্ট্র পরিচালনা করেছে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, এবং গুরুত্ব দিয়েছে বলেই, এবং এখানে বাংলাদেশের যারা কৃষি বিজ্ঞানী রয়েছে তাদের কাজে লাগিয়েছে, তারা সম্প্রসারণ কর্মী রয়েছে ভালো, তাদেরকে কাজে লাগিয়েছেন, ডেইরি পোল্ট্রিতে যারা বিজ্ঞানী রয়েছে তাদেরকে কাজে লাগিয়ে আমরা কৃষিকে সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিয়েছে। পরবর্তী সময় বেগম খালেদা জিয়া 91-এ প্রধানমন্ত্রী হওয়ার পরে হয়েছে, আবার 2001-এ হয়েছে। উনি দেখেন বাংলাদেশের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো, এর সার্বিক উন্নয়ন বিএনপির সময় হয়েছে। তা আমরা মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমান, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে যদি উনি ক্ষমতা আসেন, প্রধানমন্ত্রী হন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বিএনপি এবার কৃষির জন্য সবচেয়ে বেশি করবে। আচ্ছা, সবার আগে বাংলাদেশ, তো আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? অবশ্যই সব কিছুর পরেই বাংলাদেশ তো বরাবরই বিএনপি বলে, বিএনপি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চায়, বিএনপি একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়, একটা ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায়, বিএনপি সমাজের সকল স্তরের মানুষের অধিকার সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখতে চায়, এবং একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, এবং উন্নয়নশীল বাংলাদেশ দেখতে চায়, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ আমরা একসাথে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব, যে স্বপ্ন আমাদের প্রয়াত নেতা, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমান দেখেছিলেন। অল্প সময় পাননি। আমরা মনে করি যে, এবং বিশেষ করে ইদানিং করে যে বাংলাদেশের তরুণ সমাজ প্রত্যাশা করছে, তারা ন্যায় বিচার ভিত্তিক একটি আধুনিক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা মনে করি আমার দল, আমরা যারা দায়িত্বে রয়েছি, তারা সবাই সমৃদ্ধভাবে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এবং সর্বোপরি বাংলাদেশকে শুধু সখী সম্পদ না, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের দল এবং আমাদের পরিকল্পনা অব্যাহত থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে স্যার, ভালো থাকবেন সব সময়। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।